দর্শক নাগরিকের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আনোয়ার হোসেন। আজকে স্টুডিওতে আমার সাথে রয়েছেন সহকর্মী সাইদ আরমান। সাইদ আরমান, আপনাকে নাগরিকের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণে স্বাগত জানাচ্ছি। আমরা প্রতিদিন, আপনি জানেন যে এখানে যে ঘটনাগুলো ঘটে সেটা জানানোর চেষ্টা করি দর্শকদের, এবং তার যে ভেতরেরকার খবর সেটি, অর্থাৎ সংবাদের ভেতরে যে সংবাদ রয়েছে সেটি জানানোর চেষ্টা করি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলাপ করবো, আপনি জানেন, অর্থাৎ গতকালকে ট্রাম্প প্রশাসনে যে বাংলাদেশ সহ 14টি দেশের উপর যে পাল্টা শুল্ক আরোপ করেছে সেটি নিয়ে আমরা আলাপ করব। বিশেষত বাংলাদেশের কি প্রভাব পড়তে পারে, যদিও এই বিষয়টি আরও 3 মাস আগে ট্রাম্প প্রশাসন থেকে ঘোষণা করা হয়েছে, অর্থাৎ 3 এপ্রিল, যে হচ্ছে পাল্টা শুল্ক তিনি ঘোষণা করতে যাচ্ছেন। আসলে এটি কি যে ট্রাম্পের যে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের উপর যে পাল্টা শুল্ক, এটি কি তার আধিপত্যবাদের এক ধরনের কৌশল, নাকি তাদের যে বাণিজ্যের যে আসলে আরও বেশি সম্প্রসারণ করা বা বাণিজ্য ঘাটতি দূর করার কথা তারা বলছেন, সেটি কোনটি? আমার আপাতত এটা যদি মনে হতে পারে যে আপনার কাছে আধিপত্য বিস্তারকে শক্তিশালী করবার জন্য তার এটি কৌশল এবং তার যে ডলার ব্যবস্থাপনা রয়েছে সেটিকে এটি জোরালো করবার, কিন্তু এটি দিন শেষে হয়তোবা বিশ্লেষকরা বলছেন এবং তাই মনে হচ্ছে যে দিন শেষে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিকেও কিছুটা হোঁচট খাবে এবং পুরো বিশ্ব অর্থনীতি। আপনি মার্কিন যুক্তরাষ্ট্র আসলে এমন একটি দেশ, এটি অস্বীকার করবার সুযোগ নেই। যদি যুক্তরাষ্ট্র কোনো কারণে যদি আপনি মনে করেন যে সর্দি জ্বরে আক্রান্ত হয়, পুরো বিশ্ব কিন্তু আসলে জ্বরে কেঁপে ওঠে। ব্যাপারটা এরকম, আসলে যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে বাইরে রেখে বিশ্ব অর্থনীতি আসলে চিন্তা করবার সুযোগ নেই শক্তিশালী অর্থনীতির কারণে। আপনি যেটি বলতে যাচ্ছেন যে এটার আসলে প্রেক্ষাপটটা কি, প্রেক্ষাপটটা আসলে যুক্তরাষ্ট্র কিন্তু আপনি যেটা বলছিলেন যে আধিপত্য একটা জায়গায় কিন্তু শক্তিশালী করবার চেষ্টা, সেটি হলো যে পুরো বিশ্ব বাণিজ্য তো চলে, আপনি জানেন যে বিশ্ব বাণিজ্য সংস্থার যে কিছু নিয়মকানুন চর্চা এইসব মেনে চলে এবং সেটি প্রায় 70-80 বছর কিন্তু আমরা সেই চর্চা, মুক্ত বাণিজ্যের যে চর্চা সেটি কিন্তু মেনে চলছি। এখন যেটি হলো ট্রাম্প প্রশাসন, মার্কিন প্রশাসন কিন্তু সেটিকে আসলে ছুঁড়ে ফেলে দিল। যে এই যে বাণিজ্য সংস্থার যে চর্চা, বিশ্ব বাণিজ্যের যে নিয়ম নীতি, সেগুলোকে কিন্তু ছুঁড়ে ফেলে দিয়ে তিনি যে একক কর্তৃত্ববাদ এবং শক্তিশালী একটি পদক্ষেপ নিলেন। এটি তার অর্থনীতির জন্য ক্ষতিকর। যেটি বলছিলাম, তার অর্থনীতির জন্য ক্ষতিকর কেন? আপনি যদি দেখেন যে এটি তো কোনো সুনির্দিষ্ট কোনো দেশ না, পুরো বিশ্বের সঙ্গে, যেটিকে আমরা শুল্ক যুদ্ধ বলছি, তার মানে পুরো বিশ্বেই যুক্তরাষ্ট্র কিন্তু আমদানি নির্ভর একটি রাষ্ট্র। আপনি যদি পরিসংখ্যান যদি দেখেন, প্রতি বছর মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় পণ্য এবং সেবা যদি হিসাব করেন, তাকে প্রায় আমদানি করতে হয় $4.5 ট্রিলিয়ন মতো। এখানে প্রায় $3.5 ট্রিলিয়ন মতো পণ্য সে আমদানি করে এবং বাকিটা সেবা তাকে আমদানি করতে হয়। এখন এই যে শুল্ক আরোপের কারণে তার দেশে কিন্তু এটা মূল্যস্ফীতি তৈরি হবে এবং আপনি জানেন যে যুক্তরাষ্ট্র কিন্তু এমনিতেই বেশ কিছুদিন আগে থেকে উচ্চ মূল্যস্ফীতিতে যুক্তরাষ্ট্রের মানুষ কিন্তু আন্দোলন করতে আমরা দেখেছি। সেখানে এই পাল্টা শুল্ক কিন্তু যুক্তরাষ্ট্রের পণ্য সামগ্রীর দাম কিন্তু স্বভাবতই বেড়ে যাবে। এটি তার অর্থনীতির জন্য, কারণ আবার বিশ্ব অর্থনীতিকেও, যেহেতু যুক্তরাষ্ট্র আমদানি বড় একটি গন্তব্য, আপনি দেখেছেন যে ট্রাম্প যে বিশ্ব নেতাদেরকে যে চিঠি দিয়েছে সেখানে কিন্তু বলেছে যে মানে তার যে বড় বাজার, তার মানে পুরো বিশ্ব অর্থনীতি কিন্তু আসলে তাকে কেন্দ্র করে চলছে। সেখানে যদি কোনো কারণে বিশ্ব বাণিজ্য যে অংশীদার দেশগুলো যদি তারা যদি আক্রান্ত হয়, তার মানে ওই দেশগুলোর অর্থনীতিও কিন্তু আক্রান্ত হবে। পুরো বিশ্ব অর্থনীতিতে কিন্তু বড় করে একটি অচল অবস্থা তৈরি হওয়ার সংখ্যা কিন্তু আমরা করছি। বাণিজ্য ঘাটতির কথা যেটি বলা হচ্ছে, ট্রাম্প প্রশাসন থেকে বলা হচ্ছে, এই ধরনের উদ্যোগের আরেকটি কারণ হচ্ছে বাণিজ্য ঘাটতি কমায় নিয়ে আসা। আসলে কি আদৌ থেকে সেটি কমবে? ধরেন, তখন আপনি যদি বলছিলেন যে সে মার্কিন অর্থনীতিতে এক ধরনের প্রভাব পড়বে, যে দেশগুলোর সাথে, যেমন বিশেষ যদি বলে উন্নয়নশীল বাংলাদেশ বা এই ধরনের যে দেশগুলো রয়েছে, তাদের আসলে রপ্তানির ক্ষেত্রে কোন ধরনের বাধার মুখে পড়তে পারে, বা বাণিজ্য ঘাটতি আদৌ থেকে আসলে দূর হবে? আপনি বাংলাদেশের যে প্রেক্ষাপট সেটি টানছিলেন, আমি বাংলাদেশের প্রেক্ষাপটে আপনাকে যদি হিসাবগুলো আপনার মাধ্যমে দর্শকদের যদি দেখাই, বাংলাদেশ যদি বছরে 100 টাকার পণ্য মনে করেন রপ্তানি করছে, তার 20 টাকা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছে। মানে 20%, 19 থেকে 20% পণ্য আমরা একক বাজার হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করি। পৃথিবীর কোনো দেশের সঙ্গেই দ্বিপাক্ষিক বাণিজ্য, পৃথিবীর কোনো দেশের সঙ্গেই দ্বিপাক্ষিক রপ্তানি বাণিজ্যে এত বড় অংশগ্রহণ আমাদের নেই। আমদানিতে আমরা চায়নার সঙ্গে আমাদের বড় বাণিজ্য রয়েছে, তারপরে পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে আমাদের বড় বাণিজ্য রয়েছে আমদানিতে, কিন্তু রপ্তানিতে আমাদের এত বড় গন্তব্য একক দেশ হিসেবে কিন্তু আর কোথাও নেই। এবং এরপরে আপনি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আমাদের জোট, অনেকগুলো দেশ মিলিয়ে ইউরোপীয় ইউনিয়নের, তাদের সঙ্গে আমাদের বড় বাণিজ্য রয়েছে। এখন এই যে 100 টাকার 20 টাকার পণ্য কিন্তু আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করছি, তার মানে আপনি এটাকে যদি আমি সংখ্যায় যদি আপনি নিয়ে আসেন, আমরা
2024 যদি আমরা এটা হিসাব করি, 2024 আমরা যে রপ্তানি করেছি তার প্রায় $8 বিলিয়ন আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে গিয়েছে। বিপরীতে আমরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসলে রপ্তানি করেছি কি, এটা তো রপ্তানির কথা বললাম, আমদানি করেছি কি, আমরা প্রায় পণ্য এবং সেবা মিলিয়ে প্রায় $2 বিলিয়ন রপ্তানি করেছি। বাণিজ্য ঘাটতি রয়েছে, কিন্তু যেটি বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্র থেকে বলা হচ্ছে $5 বিলিয়ন মতো বাণিজ্য ঘাটতি রয়েছে। একদমই তাই। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে আমরা যে সেবাটা রপ্তানি করি, আপনি দেখবেন যে বাংলাদেশে কিন্তু অনেক বড় আর্থিক খাতে বলেন, তারপর জ্বালানি খাতে বলেন, বেশ বড় বড় বিনিয়োগ রয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো। বাংলাদেশে আপনি আরেকটি তথ্য আপনাকে জানাতে চাই যে বাংলাদেশে যে বিদেশি বিনিয়োগ রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি বিদেশি বিনিয়োগ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের। দুঃখিত। তো সেখানে বাণিজ্য ঘাটতিতে তারা কিন্তু আসলে সেবার কথা বলছে না, বাণিজ্য ঘাটতি রয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে, কিন্তু এই যে পদক্ষেপ পাল্টা শুল্ক, সেটি দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কাটবে সেটি কিন্তু বলা যাবে না। এবং ট্রাম্প যে চিঠি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়েছে, তিনি কিন্তু সেখানে বলেছেন যে এটি দিয়ে বাণিজ্য ঘাটতি যে পরিমাণ সেটি পুরোপুরি কাটবে না, কিন্তু তারপরেও তিনি এই পদক্ষেপ নিয়েছেন। এবং তিনি চিঠিতে কিন্তু মানে অনেকটা এরকম করে বলেছেন যে যুক্তরাষ্ট্র এত বড় বাণিজ্য ঘাটতি নিয়েও বাংলাদেশের সঙ্গে তার যে বাণিজ্যিক অংশীদারিত্ব সেটি অব্যাহত রাখতে চায়। আমাদের কোন কোন পণ্যগুলো আসলে বাধার মুখে পড়তে পারে বা খরচ বেড়ে যেতে পারে? বাধার মুখে পড়বে, আপনি সেটি বলছিলাম, আমি যে রপ্তানির তথ্য যেটি আপনাকে দিলাম তার মধ্যে কিন্তু আপনি যদি আবার হিসাব করেন বড় একটি অংশ কিন্তু আমাদের তৈরি পোশাক খাত। এবং বাংলাদেশের রপ্তানি জুড়ি তো আপনি জানেন খুব ছোট, আমরা এখনো সারা বিশ্বে যে রপ্তানি করি সেটি $45-50 বিলিয়ন যাই বলি, কোনো অর্থ বছর কম বেশি হচ্ছে। তো এর বড় অংশ 80% বেশি কিন্তু একক পণ্য হিসেবে কিন্তু তৈরি পোশাক খাত, এবং যুক্তরাষ্ট্রও কিন্তু তাই। আমরা আপনাকে একটি পরিসংখ্যান দিয়ে, আমি একজন রপ্তানিকারকের সঙ্গে কথা বলছিলাম, বাংলাদেশে একেবারে শুরুর দিকে যারা তৈরি পোশাক খাতের ব্যবসায় সম্পৃক্ত হয়েছেন সেই 80-র দশকে, যাদের হাত দিয়ে আসলে দেশে তৈরি পোশাক খাত শুরু হয়েছে, সেই আজিম মান্নান গ্রুপের আজিম, এখন তারা বিভক্ত হয়েছে, আজিম গ্রুপ এখন চলছে। তো আমি তার যে এখন যে ব্যবস্থাপনার পরিচালক রয়েছেন ফারহান আজিম, তার সাথে আমি কথা বলছিলাম, তিনি একটি পরিসংখ্যান আমাকে দিচ্ছিলেন। তার এক সময় রপ্তানির 90% কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ছিল। এখন তারপরে সেটি এই গত 40 বছরে সেটি কমিয়ে আনছেন তিনি, এবং এখনও তার যে রপ্তানি তার 70% মার্কিন যুক্তরাষ্ট্র। তার মানে বড় হোঁচটটা খাবে কিন্তু আমাদের তৈরি পোশাক খাত। এবং এই তৈরি পোশাক খাত যদি হোঁচট খায়, সেটি কিন্তু যে এটা যে প্রেক্ষাপট, এটা যা অর্থনৈতিক যে প্রভাব, নেতিবাচক যে প্রেক্ষাপট যে তৈরি হবে সেটি কিন্তু বড়। যখন এই মার্কিন যুক্তরাষ্ট্রের এই পাল্টা শুল্ক কার্যকর হবে, আপনি জানেন যে 1 অগাস্ট থেকে, তখন তো তার মানে আমাদের যারা এগুলো ক্রেতা প্রতিষ্ঠান রয়েছে বিদেশি মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে যারা ক্রেতা প্রতিষ্ঠান রয়েছে, তখন এই পণ্যগুলোর দাম মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বেড়ে যাবে। তখন ক্রেতা প্রতিষ্ঠানগুলো কিন্তু বলতে চাইবে যে এত উচ্চ মূল্যে তারা তাদের নিশ্চয়ই মানুষ কম কিনলে সেগুলো তারা কম ক্রয়াদেশ দিবে। সেটা কিন্তু একটা মানে বড় একটা চাপ তৈরি করবে। তখন ক্রয়াদেশ বাংলাদেশে কমে যাবে। ক্রয়াদেশ কমে গেলে বাংলাদেশে যে এই যে মানে বিপুল বিনিয়োগ রয়েছে তৈরি পোশাক খাতে, তারা কিন্তু মালিকরা এমনিতেই, আপনি জানেন যে তৈরি পোশাক খাতের ব্যবসা কিন্তু এখন খুব সামান্য মুনাফায় চলছে। সে আগের মতো বিপুল মুনাফার সুযোগ নেই। কমপ্লায়েন্সে তাদের বিনিয়োগ করতে হচ্ছে, ব্যাংক ঋণের সুদ হার বেড়ে গেছে, জ্বালানির দাম বেড়ে গেছে, শ্রমিকের মজুরি বাড়াতে হচ্ছে। সব প্রেক্ষাপট দিয়ে কিন্তু এখন আসলে মালিকরা নানা কারণে কিন্তু নাজুক পরিস্থিতি পার করছেন। সেখানে যদি এই পাল্টা শুল্ক যে 37% এবং সব মিলিয়ে যদি এটি দুঃখিত এখন যেটি 35% কার্যকর হচ্ছে, প্রস্তাবিত ছিল 37%, সেটি মিলিয়ে আগের বহাল যেটি আছে 15%, সব মিলিয়ে যদি এটি 50% বেশি হয়, কোনো ক্রেতা প্রতিষ্ঠান, বিদেশি ক্রেতা প্রতিষ্ঠান কিন্তু এটি এককভাবে বহন করতে চাইবে না। তারা যারা রপ্তানিকারক আছে তাদেরকে চাপ দিবে যে তোমাকে এর অংশ শেয়ার করতে হবে, কিন্তু সেই অংশ বহন করে বাংলাদেশে কোনো রপ্তানিকারক
টিকে থাকতে পারবে বলে কিন্তু আপাতত মনে হচ্ছে না। আমাদের ধরেন রপ্তানিতে এক ধরনের বাধার মুখে পড়বে যে খরচটি হবে, তখন তারাও বলবে যে হচ্ছে যারা রপ্তানি করে অর্থাৎ বাংলাদেশের যে বিক্রেতা তাদেরকে বহন করার কথা। আরেকটি হচ্ছে বিকল্প বাজার কি আমরা খুঁজতে পারি না এই সময়ে? সেবা এটার সমাধান আসলে কোন পথে হতে পারে বাংলাদেশের মতো দেশগুলোর ক্ষেত্রে? দুঃখিত, আপনি আমার এখানে একটি বিষয় খুব আলোচনা খুব জরুরি। আপনি দেখবেন যে আপনি শুরুতে বলছিলেন যে গত এপ্রিলের 3 তারিখ এটি ট্রাম্প প্রশাসন এটি জানায় এবং সেটি এপ্রিলের 9 তারিখ থেকে কার্যকর হওয়ার কথা ছিল এবং 9 তারিখ যেদিন থেকে কার্যকর হওয়ার কথা সেদিনই কিন্তু ডোনাল্ড ট্রাম্প সেটিকে স্থগিত করে 90 দিনের জন্য। এই 90 দিন আসলে আমরা কিভাবে পার করেছি? আমরা একটা চিঠি লিখেছিলাম মার্কিন যুক্তরাষ্ট্রকে সময় চেয়ে, যখন এটি 3 তারিখে যখন এটি তারা পদক্ষেপের কথা জানায়, এবং আমরা 90 দিন সময় চেয়েছিলাম। এবং এই 90 দিন যখন ট্রাম্প প্রশাসন যখন 90 দিন দেয় তখন কিন্তু আমরা একটু বাহবা নিয়েছি। অনেকেই কিন্তু ডক্টর ইউনূস সরকার প্রশংসা করেছেন যে তার আবেদনের আলোকেই এটি 90 দিন হয়েছে, কিন্তু এটি কিন্তু আসলে তেমনটি না। তার আজকের সিদ্ধান্ত কিন্তু সেটাই বলছে। আমরা কিন্তু খেয়াল করবেন যে এই পুরো এই যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের এই পদক্ষেপটি আমরা যে কূটনৈতিক তৎপরতা দরকার ছিল এখানে, আমি মনে করছি এবং অনেকেই মনে করছে এটা পুরোপুরি আমরা ব্যর্থ হয়েছে। আসলে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে অন্তর্বর্তী সরকার এই বাণিজ্যিক এই দখল বা এই পদক্ষেপ সামাল দিতে। আজকে আপনাকে একটু বলি, আজকে সচিবালয়ে অর্থ উপদেষ্টা বলেছেন যে বাণিজ্য উপদেষ্টা এরই মধ্যে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে আছেন, বাণিজ্য সচিব আজকে যাবেন। বাণিজ্য সচিব যদিও কথা বলেছেন, তিনি বলছেন যে আসলে যে 10-11 তারিখে হচ্ছে তাদের মানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যুক্তরাষ্ট্রে সেখানে বৈঠক হবে এবং বৈঠকে তারা খুবই আশাবাদী, যেটি অর্থ উপদেষ্টা যেটি বললেন আর কি, যে হচ্ছে 1-to-1 যে বৈঠক হবে সেই বৈঠকে এই শুল্কটা কমানোর ব্যাপারে তিনি অনেকটা আশাবাদী। আপনার কি মনে হচ্ছে? আশা খুব ভালো জিনিস। আমি আশার কথা বলছি। আশা ছাড়া এই মুহূর্তে আসলে আমাদের কোনো মানে অন্য কোনো হাতিয়ার নেই। কিন্তু আমি যেটি বলছিলাম যে আসলে ব্যর্থ হয়েছে। আপনি ব্যর্থ হয়েছে কিভাবে? আপনি দেখেন যে প্রথম সরকার এখানে একজনকে দায়িত্ব দিলেন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লুৎফি সিদ্দিকীকে। তিনি আসলে খুব বেশি কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেননি। তারপরে কিন্তু আমরা দেখলাম যে নতুন করে দায়িত্ব দেওয়া হলো প্রধান উপদেষ্টা, যে আরেকজন উপদেষ্টা রয়েছেন খলিলুর রহমানকে, তিনি গেলেন এবং পরে সঙ্গে যুক্ত হলেন বাণিজ্য উপদেষ্টা বশির। তো এবং আজকে বাণিজ্য সচিবও যাওয়ার কথা রয়েছে। সেটাই বলছি যে এই 90 দিন আসলে আমরা একেবারে এটিকে যতটা বেশি গুরুত্ব দেওয়া দরকার বেসরকারি খাত থেকে বারবার বলা হয়েছে যেটি খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা কিন্তু সেটি আসলে করতে পারিনি। এবং শেষ মুহূর্তে গিয়ে কিন্তু আমরা যে আসলে কূটনৈতিক তৎপরতায় যে ব্যর্থ হয়েছি, চরমভাবে ব্যর্থ হয়েছি, সেটি কিন্তু এই ট্রাম্প প্রশাসনের সেই উদ্যোগের কথা। এবং আপনি যদি খেয়াল করেন, মজার ব্যাপার হলো যে যুক্তরাষ্ট্রে অবস্থান করে তারা যে আমাদের সঙ্গে যে কথা বলছিলেন যে তারা আশাবাদী এবং আলোচনা খুব ইতিবাচক হচ্ছে, মানে তারপরেই কিন্তু এই ঘোষণাটা আসলো। মানে আলোচনায় যুক্তরাষ্ট্র কি বার্তা দিচ্ছে আমরা সেটিও বুঝতে পারছি না। আমরা কিন্তু বলছি যা আশাবাদী, আমরা এটি বড়ই হবে। আমরা কিন্তু বাংলাদেশে যারা বেসরকারি খাত তারাও কিন্তু মনে করছিল না যে এটি পুরোপুরি প্রত্যাহার হবে, কারণ বাণিজ্য ঘাটতি রয়েছে। যদি আমরা সরকার কিছু পদক্ষেপ নিয়েছে, বাজেটে কিছু ছাড় দেওয়া হয়েছে, যুক্তরাষ্ট্র থেকে আমরা আমদানির পদক্ষেপ নিয়েছি, উড়োজাহাজ আমদানির কথা বলছি, গম আমদানির কথা বলা হচ্ছে, বাজেটে কিছু যুক্তরাষ্ট্রের থেকে আমদানির জন্য কিছু নীতি ছাড় দেওয়া হয়েছে, কর ছাড় দেওয়া হয়েছে। কিন্তু এগুলো দিয়েই যে আমরা আসলে যুক্তরাষ্ট্রের এই বড় ধাক্কা যে সামাল দিতে পারবো না সেটি কিন্তু আমরা বুঝতে পারি না, এবং সেটি একটা চরম একটা বিপর্যয়ের মধ্যে। আমি বলবো যে বাংলাদেশের রপ্তানিমুখী খাত এই পাল্টা শুল্ক যদি আমরা আরো চুক্তির জন্য 1 মাস সময় পাচ্ছি, এর মধ্যে যদি আমরা আসলে বড় কোনো সিদ্ধান্ত না নিতে পারি, বাংলাদেশের রপ্তানিমুখী খাত একেবারে দুর্যোগে পড়বে, মহামারীতে পড়বে। একটি ব্যাপার হচ্ছে ধরুন আমরা মার্কিন প্রশাসনের সাথে এক ধরনের নেগোসিয়েশন করবো, তাদেরকে বোঝানোর চেষ্টা করবো, এটি একটি পদক্ষেপ। আর সরকারের তরফ থেকে কি আসলে যারা এই রপ্তানিকারকদেরকে ইনসেন্টিভ দেয়া বা হচ্ছে কোনো না কোনো আর কোনো পদক্ষেপ নিতে পারে কিনা, এক। আর দ্বিতীয়ত হচ্ছে বিকল্প যে বাজার, আমরা যে রপ্তানি করি যেসব পণ্যগুলো, সেগুলোর বিকল্প বাজার খোঁজা কি মানে এই মুহূর্তে মানে সমীচীন কিনা, বা হচ্ছে বিকল্প বাজার আসলে আমরা অনেক দিন ধরে এটি নিয়ে কথা বলি, কিন্তু আসলে আমরা বিকল্প বাজার তৈরি করতে পারছি না। এটা রপ্তানিকারকদের কিছু অনাগ্রহ রয়েছে এখানে। রপ্তানিকারকদের অনাগ্রহ কেন? তারা সবসময় যেটা সেট রয়েছে এর মধ্যে আসলে ব্যবসা করতে চান, নতুন কোনো চ্যালেঞ্জ নিতে চান না, নতুন করে কোনো প্রতিযোগিতায় তারা যেতে চান না। এটি একটি বড় একটা চ্যালেঞ্জ। বিকল্প বাজার আসলে আমাদের তৈরি করা খুবই জরুরি, এবং এই ট্রাম্পের এই পাল্টা শুল্কের পদক্ষেপের পরেও কিন্তু আমরা বিকল্প বাজার নিয়ে আলোচনা করেছি। অনেকগুলো বিকল্প বাজার তৈরির সুযোগ
সুযোগ কিন্তু রয়েছে, এবং সরকার যদি এই সমস্ত দেশের সঙ্গে যদি তৎপরতা চালায়, বিশেষ করে আমাদের যে দূতাবাসগুলো রয়েছে, বাণিজ্যিক কর্মকর্তা যারা রয়েছেন, তাদের মাধ্যমে যদি আমরা কূটনৈতিক তৎপরতা চালাই, এটি একটি সমাধান আমাদের হতে পারে, বিকল্প বাজার। কিন্তু সেখানে আসলে এখানেও আমরা বারবার ব্যর্থ হচ্ছে। এটি বাণিজ্যে আমাদের রপ্তানিকারকরাও মার্কিন যুক্তরাষ্ট্রের মতো কি বড় ক্রেতা ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো তো হতেই পারে মনে হয়। ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশ এককভাবে আসলে সেটি হবে সেটি বলা যাচ্ছে না, কিন্তু আমাদের ছোট ছোট বাজারও যদি তৈরি হয়, সেটি তো একসময় আপনাকে বড় একটি শক্তি জায়গা তৈরি করে দিতে পারে, কিন্তু আমরা কিন্তু সেখানে পারি নাই। নির্ভরতাটা একটুখানি হলো কমিয়ে আসবে মার্কিন যুক্তরাষ্ট্র, নিঃসন্দেহে আসতে পারে, কিন্তু সেই উদ্যোগটাও আমরা কিন্তু সেটি বলছিলাম বারবার, সেই উদ্যোগটাও কিন্তু আমরা করতে পারি না। এখানে আমাদের তৈরি পোশাক খাত বড় হয়েছে, আমরা রপ্তানিমুখী খাতের জন্য আমরা বলছি যে আমাদের এটি অর্থনীতির 3 চালিকা শক্তির একটি, কিন্তু আমরা যদি চিন্তা করি আমাদের প্রবাসী আয়, কৃষি এবং রপ্তানিমুখী খাত, কিন্তু এটিকে আসলে টেকসই করবার জন্য আপনি যদি দেখেন আমাদের পোশাক খাতের বয়স 45 বছর, কিন্তু পোশাক খাত কি টেকসই হয়েছে? হয়নি। কিন্তু এখনও দেখবেন যে ছোট কোনো বিষয়ে কিন্তু শ্রমিকরা রাস্তায় নামে, বেতনের দাবিতে রাস্তায় নামে, গুজবে অস্থিরতা তৈরি হচ্ছে, তো নানা রকম সংকট রয়েছে, এবং আমরা কিন্তু সস্তায় আসলে বাংলাদেশ পোশাক রপ্তানির বড় গন্তব্য হয়ে উঠেছে, কিন্তু সস্তা মানের কারণে আমরা হাই এন্ড উচ্চমানের কোনো পোশাক করতে পারি না, যার কারণে কিন্তু আমাদের রপ্তানিকারকরা একটু স্বস্তিতে থাকেন যে যেহেতু আমরা যে সমস্ত পণ্য করি এগুলো অনেকটা জরুরি পণ্য, যেহেতু বিলাসী পণ্য না, কাজে এটা গন্তব্যটা থাকবে। সেখানে কিন্তু আমরা আসলে বড় কোনো উন্নতি করতে পারছি না। হাই এন্ড প্রোডাক্ট করলে আমাদের রপ্তানি আয়টাও কিন্তু অনেকটা বেড়ে যেতে পারতো, সেই জায়গাটা কিন্তু আমরা কিন্তু আসলে করতে পারি না। মার্কিন যুক্তরাষ্ট্র কি এই ধরনের চিন্তা ভাবনা তাদের মধ্যে আছে কিনা? আপনি যেহেতু এই সংবাদগুলো সবচেয়ে বেশি চোখ রাখেন বা সবচেয়ে বেশি দেখেন, যে তাদের যে বৈশ্বিক যে সংস্থাগুলো আছে সেগুলোতে কি তাদের প্রভাব কি খর্ব হবে কিনা? বাণিজ্য যেমন হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থা, এগুলো থেকে এই শুল্ক আরোপের ফলাফল স্বরূপ তাদের প্রভাব কি কমবে না আসলে আরো বাড়বে তাদের একাধিপত্য? বিশ্ব বাণিজ্য সংস্থাকে কিন্তু একেবারে ডোনাল্ড ট্রাম্প কিন্তু একেবারে অকার্যকর একটি প্রতিষ্ঠানে রূপান্তর করলেন, এবং বিশ্ব বাণিজ্য সংস্থার একটি দপ্তর রয়েছে যেখানে আপনি সালিশ দিতে পারবেন, বিচার চাইতে পারবেন বিশ্ব বাণিজ্যে যে কোনো অব্যবস্থাপনা নিয়ে, যেটাকে আরবিট্রেশন বলা হয়, সেটাকেও কিন্তু অনেক আগে থেকেই অকার্যকর করেছে ট্রাম্প, এর আগে যখন তিনি শাসন ক্ষমতায় ছিলেন। মানে উনি কিন্তু কিছুটা নজির বা নমুনা কিন্তু আসলে তৈরি করছিলেন যে তার অর্থনীতিকে তিনি নতুন করে তৈরি করতে চান এবং তার অর্থনীতিকে তিনি উৎপাদনমুখী করতে চান। এটি একটি পদক্ষেপ কিন্তু তার ছিল, এবং ট্রাম্প এবং ট্রাম্পের যারা পরামর্শক রয়েছে তারা কিন্তু মনে করছে যে এটি যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে পুনর্গঠন করবে, এবং সেই পদক্ষেপের অংশ হিসেবে, এবং তিনি কিন্তু এটিও বলেছেন যে পুনর্গঠন করতে গিয়ে কিছুটা ঝাঁকুনি, কিছুটা বিপদ আসতে পারে, কিন্তু সেগুলো সামাল দিলে তাদের অর্থনীতি নতুন করে একটি পুনরুজ্জীবিত হবে। সেই পদক্ষেপই কিন্তু তারা কিন্তু মনে করছে। আর আপনি যেটি বলছিলেন যে অন্য বিশ্ব বাণিজ্যে তাদের যে দাপট অংশীদারিত্ব কমবে কিনা, সেটি আসলে সুযোগ নেই। এখন পর্যন্ত বিশ্ব বাণিজ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের দাপট রয়েছে, তাদের আমদানিতে যেহেতু বড় একটি বাজার, আবার রপ্তানিও কিন্তু আপনি যদি দেখেন যে প্রযুক্তি পণ্য থেকে শুরু করে সারা বিশ্বে ব্যাংক, বিমা, জ্বালানি খাতে কিন্তু যুক্তরাষ্ট্রের দাপট রয়েছে, এবং প্রায় 3-2.5 ট্রিলিয়ন ডলারের সে পণ্য রপ্তানি করে, এবং প্রায় $1 ট্রিলিয়ন সে সেবা রপ্তানি করে। কাজেই তাকে অস্বীকার করবার সুযোগ নেই আপনি। এবং সেটি দেখেছেন যে যখন এই শুল্ক যুদ্ধ শুরু হয় তখন চীন এক ধরনের শক্ত পদক্ষেপ নেয়, এবং যখন যুক্তরাষ্ট্র পাল্টা পদক্ষেপ নেয় তখন কিন্তু চীন কিন্তু নমনীয় হয়। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রকে অস্বীকার করবার সুযোগ নেই, এবং ট্রাম্প বিশ্ব নেতাদের যে চিঠি দিয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে চিঠি দিয়েছে, তিনি কিন্তু একটি কথা হুঁশিয়ারি করেছেন, সময় দিয়েছেন, আলোচনার কথা বলছেন, কিন্তু একটি হুঁশিয়ারি করেছেন যে যদি বাংলাদেশ পাল্টা কোনো ব্যবস্থা নেয় তাহলে যে পরিমাণ শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্রের পণ্য আমদানিতে, তত পরিমাণ তিনি এই 35% সাথে যুক্ত করবেন। উদাহরণ যদি দেই আপনাকে, যুক্তরাষ্ট্র থেকে কোনো পণ্য আমদানিতে যদি বাংলাদেশ পাল্টা ব্যবস্থা হিসেবে 10% বাড়তি শুল্ক আরোপ করে, যুক্তরাষ্ট্র এই 35%-এর সঙ্গে আরো 10% বাড়তি শুল্ক আরোপ করবে। যুক্তরাষ্ট্রের যে অর্থনীতি ব্যবস্থাপনা বলেন, যুক্তরাষ্ট্র ডলার বলেন, মানে তার সঙ্গে আসলে
নেগোশিয়েট না করে, আলোচনা না করে, তাকে সুযোগ না দিয়ে, যুক্তরাষ্ট্রের স্বার্থকে রক্ষা না করে আপনি আপনার বাণিজ্য এখন আর চালাতে পারবেন না। এখন আপনারাই তো বলছিলেন যে যারা আপনি বলছেন অনেকের সাথে কথা বলেছেন যে 3 মাস যে সময় পেয়েছি আমরা আসলে কার্যকর পদক্ষেপ নিতে পারিনি, কিন্তু এমন কি দৃষ্টান্ত আছে যে যারা হচ্ছে এই 3 মাস সময় পেয়ে ঠিকঠাক মতো মার্কিন প্রশাসনের সাথে আসলে আলাপ আলোচনা করে তাদের শুল্কটা একটি নমনীয় জায়গায় নিয়ে আসতে পেরেছেন? অনেক দেশই কিন্তু যখন এই পদক্ষেপগুলো ট্রাম্প প্রশাসন যখন নেওয়া শুরু করে, তারা কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তিতে তারা অনেকেই এগিয়ে গেছে। আপনি যদি ভারতের কথা যদি দেখেন, ভিয়েতনামের কথা যদি দেখেন, ভিয়েতনাম তো মানে আপনি খেয়াল করেছেন ভিয়েতনামের ক্ষেত্রে এটি 20% বল থাকছে। ভিয়েতনাম কিন্তু বাংলাদেশের অন্যতম প্রতিযোগী তৈরি পোশাক খাতে। তা আপনি দেখেন, আপনাকে একটা হিসাব বলি, যদি ভিয়েতনাম একটি পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে যাবে 20% শুল্ক দিবে, একই পণ্য যদি বাংলাদেশ থেকে যায় তাকে দিতে হবে 50% শুল্ক। তার মানে একটি 100 টাকার পণ্য ভিয়েতনাম যখন সেটি রপ্তানি করবে যুক্তরাষ্ট্রের বাজারে, সেটির বিক্রয় মূল্য সাদা চোখে যদি আমরা দেখি সেটি 120 টাকা হবে। এবং বাংলাদেশের সেই একই পণ্য, সেই শার্ট বা যাই বলেন ট্রাউজার, সেই একই পণ্য যদি আমরা রপ্তানি করি সেটি 150 টাকা হবে। কোনো ক্রেতা প্রতিষ্ঠান কি এটি কিনবে কিনা? ক্রেতা প্রতিষ্ঠান যদি মানের কারণে কিনেও, সেটি কি যুক্তরাষ্ট্রের যারা সাধারণ ক্রেতা রয়েছে, যুক্তরাষ্ট্রের নাগরিকরা বা যুক্তরাষ্ট্রে যারা বসবাস করে, তারা কিনবেন কিনা? কিনবেন না। সেটি একটি প্রেক্ষাপট। আপনি যেটি বলছিলেন যে অন্য দেশগুলো, যেটি বলছিলাম যে অন্য দেশগুলো কিন্তু অনেকেই কিন্তু আসলে এই দ্বিপাক্ষিক বাণিজ্যিক চুক্তিতে অনেক দেশই কিন্তু আসলে এগিয়ে গিয়েছে, আমরা সেখানে পারি নাই। এখানে আমাদের কিছুটা আবার কিছুটা লেগেসিও রয়েছে। সেটি হলো যে আমরা যুক্তরাষ্ট্র সাধারণত আমরা যেটি এর আগেও চেষ্টা করেছি যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি করতে, কিন্তু যুক্তরাষ্ট্রের ইতিহাসে কিন্তু এরকম নজির নেই। যুক্তরাষ্ট্র কোনো স্বল্পোন্নত দেশের সঙ্গে কিন্তু এই যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট যেটাকে বলে মুক্ত বাণিজ্য চুক্তি করে না, যার কারণে সেখানে আমরা পিছিয়ে পড়ছি। এখন যেটি আরও উদ্বেগের ব্যাপার, আমি যেটি বলছিলাম, ভিয়েতনাম এগিয়ে গেছে, ভারত আমাদের বড় প্রতিযোগী রাষ্ট্র যুক্তরাষ্ট্রের জন্য, পাকিস্তানও ভারতের ক্ষেত্রে 26%, পাকিস্তানের ক্ষেত্রে সেটি 29%। এটি হয়তো বা বহাল থাকবে, এখনো চূড়ান্ত আসেনি। তাহলে আমরা এই প্রতিযোগী রাষ্ট্রগুলোর সঙ্গে কিন্তু যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি করতে গিয়ে বড় একটি হোঁচট খাবো। এটি মানে শুধু এমন যদি হতো যে অন্য প্রতিযোগী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে একই হার বলবৎ থাকছে, তাহলে হয়তো আমরা, যেহেতু আমাদের সস্তা শ্রম রয়েছে, আমাদের আরও কিছু সুযোগ সুবিধা রয়েছে, শ্রমিকের যে মান সেটিও কিন্তু ভালো। আমরা যদি শ্রমিক অসন্তোষের কথা বলি, কিন্তু পৃথিবীর অনেক দেশেই কিন্তু শ্রমিক যে এত লম্বা সময় নিয়ে কাজ করতে চায় না, যেটি বাংলাদেশের শ্রমিকরা করছে। তো এই জায়গাগুলো আমাদের ইতিবাচক জায়গা ছিল। যদি একই হার থাকতো তাহলে কিন্তু আমরা প্রতিযোগিতায় অনেকটা স্বস্তি পেতাম, কিন্তু এখন কিন্তু আমরা একেবারে প্রতিযোগিতায় একেবারে পিছিয়ে পড়বো। আরেকটি ব্যাপার হচ্ছে যে বিশ্বের উদীয়মান অর্থনীতি যে দেশগুলো ব্রিক্সের কথাই বলতেছেন, তারা তো এক ধরনের নাম উল্লেখ না করেও নিন্দা জানাচ্ছেন, বা তাদের এই যে একসাথে বৈঠকে বসা বা হচ্ছে বিকল্প ব্যবস্থা খোঁজার চেষ্টা করে, এটি কি ট্রাম্প প্রশাসন ঠিকঠাকভাবে নেবেন, ইতিবাচকভাবে নেবে? যদিও ট্রাম্প প্রশাসন বলছিলেন যে ব্রিক্সে যোগদান করলে হচ্ছে হুমকি দিয়েছিলেন একটি, সেই ব্যাপারটিকে আসলে আমার ঠিক মনে হয় না আনোয়ার। ট্রাম্প প্রশাসন, আমি তো আপনাকে একবার বলছিলাম যে সে তার পুরো অর্থনীতিকে পুনর্গঠন করে পুনরুজ্জীবিত করতে চায়। এখানে যারা বড় অর্থনীতির দেশ রয়েছে, আপনি খেয়াল করেছেন যে কানাডার সঙ্গে তার কি হয়ে গেল। কানাডার সঙ্গে তো সে প্রথম শুল্ক যুদ্ধ তো কানাডার সঙ্গে শুরু করে, এবং কানাডা নানা পদক্ষেপ নিয়ে তারপর কিন্তু দুঃখ প্রকাশ করতে হয়েছে, এবং কানাডার অর্থনীতিকে কিন্তু অনেকটা জিম্মি করে ফেলেছিলেন ট্রাম্প প্রশাসন। এবং ইউরোপীয় ইউনিয়নও কিন্তু যখন এটি 90 দিনের যখন এটি পাল্টা শুল্কের পদক্ষেপের কথা জানানো হয়, তখন কিন্তু ইউরোপীয় ইউনিয়নও কিন্তু বলেছিল তারা শক্ত পদক্ষেপ নিয়ে। কোনো পদক্ষেপই কাজে দেবে না। একমাত্র পদক্ষেপ এখানে আসলে নেগোশিয়েট করা, আলোচনা করে সমাধান করা। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রকে এবং ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিয়ে আপনি এখানে কিছু করতে পারবেন না। আমরা কি আমাদের বিনিয়োগের বিকল্প বাজার খুঁজতে পারবো না, বা অন্যান্য দেশগুলো কি এটি করতে পারে না? বিনিয়োগের মানে আপনি তো বড় অর্থনীতি, আপনি যেটি বলছিলাম যে আপনি তার ডলার রয়েছে, আপনি বৈদেশিক মুদ্রার বড় মজুদ তো আমরা ডলারে করি, আমি তো টাকায় তো মজুদ করতে পারি না, তাই না? এই সমস্ত কারণে মানে পুরো অর্থনীতি যখন তাকে কেন্দ্র করে চলে, আপনি বাংলাদেশেই দেখেন যে কোনো বড় কোনো প্রেক্ষাপট তৈরি হলে আমরা বলি যে সিন্ডিকেট, তাই না? কিছু বড় প্রতিষ্ঠানের কাছে অনেক কিছু জিম্মি হয়ে পড়ে। তো যুক্তরাষ্ট্র তো বড় অর্থনীতি, এটাকে আপনি এইভাবে দেখতে হবে। তার অর্থনীতির সঙ্গে তো আপনি পারবেন না। আপনি একটা পরিসংখ্যান আরেকবার একটু মনে করেন যে যুক্তরাষ্ট্র আমদানি করে
বছরে 4.5 থেকে 4.5 ট্রিলিয়ন ডলার, আর আমার রপ্তানি 40 থেকে 50 বিলিয়ন ডলার মাত্র। তো আপনি এই অর্থনীতি নিয়ে আপনি তাকে চাপ দিয়ে কিছু করতে পারবেন না, বরং তার সঙ্গে কূটনৈতিক তৎপরতা দিয়ে তার স্বার্থ রক্ষা করে আপনাকে বোঝাতে হবে আপনি যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করছেন, আপনাকে বোঝাতে হবে আপনি যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্ব বাণিজ্য নিবিড় করতে চান। সেটি করলেই কেবল এটি সম্ভব। না হলে ট্রাম্প এই যে নেতাদের যে চিঠি দিয়ে বলেছে আপনি পাল্টা ব্যবস্থা নেবেন, আমিও কিন্তু পাল্টা ব্যবস্থা নিব। কাজে এখানে আসলে বিশ্ব অর্থনীতি, অন্য বড় অর্থনীতি বলেন বা অন্য অর্থনৈতিক জোট যারাই বলেন, কেউ এখানে চাপ দিয়ে আসলে বড় আপনি যেহেতু বলছেন মুদ্রা বিনিময় হারটা শুধু ডলারেই হচ্ছে, সে জায়গাতে আসলে সবগুলো দেশে এক হলেও তার কোনো সুযোগ বা সম্ভাবনা কোনোটিই নেই, ব্যাপারটি তো এটিই তো। একদমই তাই। আমরা ইউয়ানের অনেক চেষ্টা করছি, চীন তার ইউয়ানকে শক্তিশালী করতে, কিন্তু হয়ে ওঠেনি। বাংলাদেশের সঙ্গে যদি দেখেন আমরা ইউয়ানের খুব বেশি বাণিজ্য করি না। তো প্রেক্ষাপটগুলো এরকম। সাইদ আরমান, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো সংবাদ বিশ্লেষণ আমরা শেষ করব, নিশ্চয় অন্য কোনো দিন আবারও আলাপ করব। দর্শক, নাগরিক টেলিভিশনের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণ আজকের মতো এখানে শেষ করছি। সে পর্যন্ত ভালো থাকুন।